শাহাদ অফিসের মিটিং পোস্টপন করে গুরুত্বপূর্ণ কাজ সেরে পুনরায় বাড়ির পথে রওনা হলো। বাড়ির গেটে গাড়ি প্রবেশ করতেই ডোর খুলে ছুটে বেরিয়ে গেল। উপরে সিঁড়ির কাছে দৌড়ে উঠল। দরজা খোলা থাকাতে ভেতরে ঢুকেই দেখলো লিভিং রুমে সবাই বসে আছে। সুলতানা কবিরের চোখে পানি, আঁচলে চোখ মুছে সামনে আগাতেই ছেলেকে দেখতে পেয়ে চমকে ওঠে। বাবু, কখন আসছো বাবা? আম্মু, ওরা চলে গিয়েছে? হ্যাঁ, এইমাত্র। সে যে আমাকে খোঁজেনি। প্রথমে বুঝে নাই কোথায় যাচ্ছে, গাড়িতে উঠে চটফট শুরু করে দিয়েছে বাবা বাবা করে। শাহাদ মাথা ঝাঁকালো। বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে এলো পুনরায়। রওনা দিল অফিসের দিকে। মেয়েটাকে দেখার জন্য ভেতরটা ফেটে যাচ্ছে। দিয়াকে ফোন দিল, ফোন রিসিভ হলো না। পুনরায় দিল, তবুও রিসিভ হলো না। আর পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে। সিটে মাথা এলিয়ে কপালে হাত রেখে চোখ বন্ধ করে। গড়িয়ে পড়লো অশ্রু। মনে মনে একটাই কথা বলল, ফারা, এইভাবে কষ্ট দিচ্ছ? আমার কাছ থেকে মা মেয়ে দুজনে দূরে সরে গেলে আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? পথের দূরত্বটা কিছুই নয়, কিন্তু মনের দূরত্ব। শাহাদের মনে হলো দিয়ার স্পেস প্রয়োজন, নিজেকে সংযত করা প্রয়োজন। অন্তদন্ত করে প্রতিটি মানুষ উপস্থিত হয়েছে হাসপাতালে। এক এক দিক থেকে এক একজন ছুটে এসেছে। রক্তের প্রয়োজন। কোনো রকম প্রোটেকশন ছাড়াই ছুটে এসেছে সব ফেলে শাহাদ। দুবেগ রক্ত দিয়ে বেরিয়ে এসেছে। শরীর একেবারে ছেড়ে দিয়েছে। এত বিপদ, এত ঝড়ঝাপটা আর শরীর সইছে না। পাবেল হাসপাতালের সব ফর্মালিটিস পূরণ করেছে। এখানে কেউ এতটা অসতর্ক নয় যে এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ছেলেটা আইসিইউতে। শাহাদ ইয়াজের দিকে বড় বড় চোখ করে তাকাতে ইয়াজ শাহাদের পা জড়িয়ে বলে, বস, আমি লিমনকে ইনফরমেশন দেওয়ার আগেই ও বেরিয়ে পড়ে। বাইক নিয়ে বেরিয়েছিল। তখন 300 ফিট পেরিয়ে গেল, একটা গাড়ি ওকে ফলো করছিল। ও শুধু ফোনে এতটুকুই বলেছিল, ইয়াজ ভাইয়া আমাকে ফলো করছে 10 জনের মতো, হাতে ধারালো দেশীয় অস্ত্র। ভাইজানকে খবর দিও, জেঠুমনির লোকেরা। আমি এদের মধ্যে একজনকে ওনার বাসায় দেখেছি। এরপর লাইন ছুটে যায়। পাবেল কাছে এসে বলে, চাচাজান কেন এমনটা করবে? শাহাদ শান্ত স্বরে বলে। তুলে নিয়ে আয় পাখিকে। ইয়াজ এবং পাবেল ভেবাচাকা খেয়ে গেল। বস বলছে এই কথা? পাবেল পুনরায় বলে, বস আপনি শিওর? ততক্ষণ খাতির করবি যতক্ষণ মুখ দিয়ে আসল কথা বের না করে। আমার লিমনের প্রতি ফোঁটা রক্তের মূল্য আমি চুকাবো। কাউকে কোনো নিউজ দেওয়ার প্রয়োজন নেই। জি বস। তাই ছুটে এসেছে শাহাদের ফোন পেয়ে। শাহাদ তাহিকে বলে, আমাকে হেল্প করো। ওকে এখানে দেখার মতো আপাতত কেউ নেই। চাচা আমার অবস্থা জানিস, একজন নারীর সেবা দরকার। ভাইজান, ও কেমন আছে? বুঝতে পারছি না, আল্লাহ রহম করুক। মাথা বুকে লেগেছে, বুকে অনেকগুলো স্টেজ পড়েছে। বুকে কি করে লাগলো? শাহাদ নীরব। বুকে যে দাগ, ওটা কোপানোর দাগ। তাহ এবং পাবেল মিলে ডাক্তারকে কনভিন্স করছে। পুলিশ কেস হওয়ার সম্ভাবনাও ছিল। সিচুয়েশন শান্ত করতে অনেকটা সময় লেগেছে। পাবেলকে আড়ালে নিয়ে গেল। জি বস। তোমার ম্যাডামের জন্য ওই বাড়িতে নিরাপত্তার কি অবস্থা? বাড়ি অলরেডি সেফ আছে। ভেতরে 3 জন আছে, বাইরেও বেশ কয়েকজন আছে। তুমিও সাবধানে থেকো। শাহাদ সামনে থেকে চলে গেল। পাবেল দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, ভাইজান সাবধানে তো থাকতেই হবে। আমরা ঘরে বাইরে সব জায়গায় বিপদ। তাই তো কোনো রকম প্রতিবাদ না করে আপনার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। জানালাম না ছোট মেয়েটাকে, বুঝতেও দিলাম না যে আর কখনো ওই বাড়ির ছিল কোঠাটা পাবেলের হবে না। টিভিতে নতুন হেডলাইন, প্রতিটি খবরের চ্যানেলে ঘুরিয়ে পেঁচিয়ে একটাই নিউজ। শাহাদ এলইডি স্ক্রিনে তাকিয়ে কুটিল হাসি দিল। ক্লান্তি নিয়ে ঘুমাতে আসে দিয়া। ছোট্ট শাহজা বাবাকে ডাকতে ডাকতেই ভুলে যায় বাবার ডাক। তমার কোলে, কল্পনার কোলেই ঘুমিয়ে পড়ে। মাথা ব্যথায় অস্থির হয়ে পড়ে দিয়া। অতি চিন্তায় একমাত্র কারণ এই ব্যথার। ঘুমানোকে আপাতত একমাত্র সমাধান মনে করছে। সব ভুলে থাকতে চায় আপাতত। মজুমদার বাড়ি যেন প্রাণ ফিরে পেল দিয়ার আগমনে। মইন লাগিয়ে দিয়েছে হুলস্থুল কারবার। সে সাথে তমা রান্নার এলাহি আয়োজন। মজুমদার বাড়ি রাজকন্যার পদধূলিতে মুখরিত আজ মহল। গুটে অন্ধকার কামরা। নিজেকে পেয়ে ছটফট করছে মোহনা। গোঙানোর আওয়াজ। তখনই দরজা খুলে রুমে ঢুকলো 6 স্পাইডার। এর 3 সদস্য এবং সাথে একজন নারী সদস্য। এদের হাঁটার গতি দেখলেই বোঝা যায় বাতাসের সাথে তাল মেলানোর চেষ্টা। মোহনা এদের চেনে না। নারী সদস্য পাবেলের নির্দেশে মুখ খুলে দিল। তানভীর প্রশ্ন করলো, লিমনকে মারতে চেয়েছিলেন কেন? মোহনা হেসে বলল, বলবো না। ইয়াজ প্রশ্ন করলো, লিমনকে মারতে চাওয়ার কারণ কি? এবারও মোহনা বিচ্ছিরি হাসি দিয়ে বলে, বলবো না, বলবো না। মোহনার সামনে বরাবর একটা চেয়ার এনে
দিল তানভীর। পাবেল আয়েশি ভঙ্গিতে বসে বলে, মিসেস মোহনা, ইউ আর টু স্মার্ট, উই নো। প্লিজ কোয়ার্টার। লিমনকে কেন মারতে চেয়েছেন? এতে আপনারই ভালো। গত দুবারের চেয়ে উঁচু আওয়াজে চেঁচিয়ে বলল, বলবো না শালা, কি করবি? বালও ছিঁড়তে পারবি না, উল্টা নিজের কথা ভাব। তোর সিফা পাখি। পাবেল এক লাথিয়ে চেয়ার ফেলে দিয়ে মোহনার চুলের মুঠি ধরে কষে এক থাপ্পড় দিয়ে বলে, হারামজাদি, তোকে আমি এখানেই গেড়ে ফেলে তোর বাল তোর হাতে ছিড়ব। বদমাইশ। শান্ত ছিলাম, ভদ্র ছিলাম, ভালো লাগেনি। তোর মতো বেয়াদবকে বাঁচার অধিকার নেই। তানভীর ইয়াজ ভয় পেয়ে গেছে পাবেলের রূপ দেখে। জোর করে পাবেলকে টেনে নিয়ে আসে। পাবেল নিজেকে শান্ত করার চেষ্টা আছে। তখনই ইয়াজের ফোন বেজে ওঠে। ফোনের নির্দেশনা পেয়ে পুনরায় বেঁধে বের হয়ে গেল। লিমনের বুকের কাজটায় সেলাই বেশি পড়েছে। এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি। জানানো হয়নি লিমনের মাকে। এখন অবধি জ্ঞান ফিরেনি এই ছেলের। দুটো রাত কেটে গেল। এই লিমনকে তো চায়নি সে। দুষ্টু লিমনকে চোখে চোখে রাখতো, কখন আবার ভুল করে ফেলে। এত বড় যৌথ পরিবার খুব কম মানুষই মেনটেন করে, অথচ দাদাজান সব গুছিয়ে রেখেছিলেন। অবাধ্য চাচা রেদওয়ানকে গুছিয়ে রেখেছিলেন যতদিন জীবিত ছিলেন। দুটো সকাল বিকেল দুপুর গড়িয়ে রাত। বাসায় জানিয়েছে কাজে ব্যস্ত। লিমনের বাসায় জানে শাহাদের কাজে ঢাকার বাইরে আছে লিমন। এত বড় ঘটনা লুকানো চারটেখানি কথা নয়। রত্নাকে শাহাদ সুলতানা মঞ্জিলে এনে রেখেছে। শেফালি শিফা চাচিকে ব্যস্ত রাখে শাহাদের কথায়। ওরাও জানে না প্রকৃত কারণ। দুদিন থেকেই খোঁজ নেওয়া সম্ভব হয়নি শাহাদ পত্নী ও কন্যার। ফোন বের করে কল দিবে, ঠিক তখনই দেখলো লিমন নড়ে উঠেছে। ফোনটা পুনরায় পকেটে রেখে লিমনের পাশে এসে বসে। হাত বাড়িয়ে ধরলো লিমনের একটা হাত। রক্তাক্ত কাটা ঠোঁট দুটোতে একটাই শব্দ উচ্চারণ করলো, ভাইজান। এত শব্দ থাকতে কেনই বা এই ছেলে ভাইজান উচ্চারণ করলো? মনে এত প্রবল বিশ্বাস পেল কি করে? চোখ খুলেনি, অথচ বিশ্বাসের জোরে তাকেই ডাকলো। লিমনের সুস্থ হাতটা আলতো করে ধরলো। লিমন হাতে কারো ছোঁয়া পেয়ে চোখ খোলার চেষ্টা করল। খুলতেই দেখলো যা চেয়েছিল তাই। হালকা হাসে। পুনরায় ধীরে বলার চেষ্টা করে, ভাইজান, ওরা একা না, জেঠুমনি। শাহাদ থামিয়ে দিয়ে বলে, আমি সব জানি, আর বলতে হবে না। তুই সুস্থ হয়েছে। এবার দুজন মিলে ওদের শাস্তি দেব, কেমন? ঘুমা এখন। লিমনের চোখে ভয় দেখলো শাহাদ। লিমন আবারও বলে, ভাইজান, ওরা ভাবিমাকে। থামলো লিমন। শাহাদের চোখে বিস্ময়। দিয়ার কথা আসলো কেন? শাহাদ লিমনের দিকে তাকিয়ে বলে, আসতে বল, ভাবিমাকে কি খুঁজছে। কেন? প্রতিশোধ আপনার ওপর। মনি আপাকে বিয়ে। শাহাদ মুচকে হাসে। আর কত? নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। সামান্য হেসে বলে, আল্লাহ ভরসা। তুই সুস্থ হ, আমি দেখছি। তাহি রুমে ঢুকতেই দুজন চুপ। আরেকজন নার্স এসেছে। লিমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? লিমন ইচ্ছে করে চোখ বন্ধ করে। তাহি স্পষ্ট বুঝলো তাহিকে উপেক্ষা করছে এই ছেলে। লিমনের শারীরিক অবস্থা দেখে যে কারো মনে মায়া জাগবে। ভাইজানের সামনেই বেশি কিছু আর জিজ্ঞাসা করেনি। এর মাঝে লিমনের ডাক্তার চলে এসেছে। শাহাদের সাথে করমর্দন করে লিমনকে দেখে চলে গেলেন। সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হলো হাসপাতালে, তবে সকলের অগোচরে। শাহাদের খুব চিন্তা হয়, কটা অন্যায় এভাবে দমন করা যাবে? এই জীবনটাই অসহ্যকর। রাশেদের অমীমাংসিত কেস থেকে যে অন্যায় শুরু হয়েছে তার কোনো ইতি ঘটছে না। একদিকে লিমন, অন্যদিকে স্ত্রী সন্তান। হামজা তুহিনকে ফোন দিয়ে হাসপাতালে থাকতে বলল। নিরাপত্তার জন্য ছদ্মবেশের লোকজন তো আছে। বেরিয়ে এলো হাসপাতাল থেকে। উদ্দেশ্য এখন নতুন চাচি। তার গজানো পাখনা যে কর্তন করা জরুরি হয়ে পড়েছে। দুদিন হলো কোনো খোঁজ নেই। ফোন দিতেও কার্পণ্য। খুব তো বড় বড় কথা বলেছিল, মেয়ের খবরও একবার নিল না। দিয়া সারা ঘর মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। মেয়ে বাড়ি আসার পর থেকে কাঁদছে কম। যখনই কাঁদে চাচাজান বাইরে থেকে ঘুরিয়ে আনে। এখানে চাচাজান আছেন বলে মনে সাহস আছে। কল্পনা এসে যোগ দিল তাদের মাঝে। অনেক বছর পর নাচের ঘর খুললো দিয়া। কাজের লোকদের দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করিয়ে নিল। এই ঘরেই পড়ে আছে সেই দিয়া, যার মনে ছিল অদম্য সাহস, নিজেকে ভালো রাখার, আনন্দে রাখার দক্ষতা। অথচ সময় মানুষকে ঝিমিয়ে দেয়। দিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আজ স্বামী সন্তান সব নিয়ে থাকলেও ভেতরে দিয়া ঘুমন্ত। এবারই দেখাশোনাও করে রাখি। মেয়েটাও খুব ছটপটে। ছুটে এলো দিয়া আবার ফোন নিয়ে। দিয়া ফোন রিসিভ করলো। সালাম দিয়ে চুপ করে আছে। গম্ভীর স্বরটা ভেসে এলো, সে যা কেমন আছে?
আলহামদুলিল্লাহ। কি করছে? আছে, কোলে ঘুমিয়ে গিয়েছে। খেয়েছে? দুপাশ শান্ত। দিয়া শাহজাকে কোলে নিয়ে কামরার দিকে এগোচ্ছে। সাদ প্রশ্ন খুঁজতে ব্যস্ত, নিরাশ হয়ে শুধালো। পড়াশোনা কেমন যাচ্ছে? চেষ্টা করছি। খেয়েছো? ওকে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আল্লাহ হাফিজ। জি, আল্লাহ হাফেজ। ফোন কেটে যাওয়ার পর ফোনটা বুকে চেপে ধরলো। প্রয়োজনও বলা চলে না এই কথোপকথনকে। কথা বাড়াতে ইচ্ছে করেনি দিয়ার। 2 দিন পর এসেছে খবর নিতে। কোথায় ছিল 2 দিন ভাবতেই পুনরায় ফোন বেজে ওঠে। দিয়া যেন এই কলেরই আশায় ছিল। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো স্বর। ফারা, জি। একবার কেমন আছে জিজ্ঞেস করলে না? খেলাম কিনা তাও জিজ্ঞেস করলে না। কিভাবে আছি জানতে চাইলে না। এত নিষ্ঠুরতম আচরণ কি উচিত? দিয়া নিশ্চুপ, দীর্ঘশ্বাসও পাশ থেকে। নিজ থেকে বলল, তুমি জানতে না চাইলেও বলছে। শোনো, গত 2 দিন আমি এক ফোঁটা ঘুমাইনি। হাসপাতাল আর পুলিশ স্টেশন। আজ বাসায় এলাম কিছুক্ষণ আগে। লিমনের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসায় কেউ জানে না। চাচা আম্মুকে বাসায় এনে রেখেছে। সারাদিন ভালোই ছিলাম ব্যস্ততায়। রুমে ঢোকার পর আমার সব অন্ধকার লাগছে। লিমনের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে মাথায় এলোমেলো লাগছে। দিয়া নিজেকে সামলে বলে, লিমন ভাইয়া কেমন আছে? ট্রিটমেন্ট চলছে। ফারা, জি। ভিডিও কল দিই। নিস্তব্ধতা নেমে এসেছে দুবারই 2 কামরায়। একজন সম্মতি দেয়ার, অন্যজন পাওয়ার অপেক্ষায়। দিয়ে স্পষ্ট বুঝতে পারছে শাহাদের চিন্তার পরিধি। কিছুক্ষণ অপেক্ষা করে শাহাদের নিজ থেকে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, রাখছে। নিজ থেকে লাইন বিচ্ছিন্ন করে ভিডিও কল করে দিয়া। সাথে সাথেই রিসিভ হয়ে গেল। বিধ্বস্ত শাহাদকে দেখে ভেতরটা আটকে উঠল। মুখের ভাবটা স্বাভাবিক রেখে বলে, এভাবে শুয়ে পড়েছেন কেন? বাইরের পোশাক না পাল্টে? শক্তি নেই, মেয়েটাকে একবার দেখাও। ঘুমান। মেয়ের মুখের কাছে ফোনটা নাও, আমি আছি। দিয়া মেয়ের মুখের সামনে ফোন নিতেই সাদ ফোনে আলতো চুমু খেলো। দিয়াকে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সুস্থ থেকো। খাবেন না? কাবালের কাছে হাত দিয়ে চোখ ঢেকে কথা বলছে। এত স্ট্রেস নেওয়া তো ঠিক নয়। হাত না সরিয়ে উত্তর দিল, এনার্জি নেই, রাখছে। টুট করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। না খেয়ে ঘুমিয়ে যাবে এত আশা করে কেন লোকটা? দিয়ার মাঝে মাঝে মনে হয় বুকের উপর মস্ত বড় পাহাড়। সবাই বলে মানুষটা ভুলে ভরা। সে তো জানে মানুষটা মানুষই বটে, কোনো সুপার ন্যাচারাল বিং নয়। অবান্তর চাওয়া পাওয়া নেই তার। দিয়াও ঘাটাবে না এসব। পরীক্ষা দেয়া জরুরি। চট করে শোয়া থেকে উঠে আলমারির চতুর্থ তাকে হাত দিয়ে সব ধরনের ফাইল নামিয়ে নেয়। ঘাটাঘাটির এক পর্যায়ে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে মন কিছুটা ভালো হয়ে গেল। এই তো রেদওয়ানের 2য় বিয়ের কাগজপত্রের কপি, সাথে সব ইনফরমেশন। ঘুমানো তো এখন হারাম হয়ে গেছে। গায়ে টি শার্ট চাপিয়ে মাথায় ক্যাপ করে ঠোঁটের কোণে কুটে হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়ে দিয়া। রুমে বাতি জ্বলছে। হঠাৎ বাইরে ধূপ করে কিছু একটা পড়ার আওয়াজ পেল। কান সজাগ উঠে পড়ল। জানলা খুলে আশপাশটা দেখলো কিছু দেখা যায় কিনা। দরজায় ঠকঠক আওয়াজ পেয়ে সাবধানে খুলেই দেখে চাচা। চাচা যান, ঘুমাননি? না মা, আপনি আর আমার নাতনি ঠিক আছেন? হ্যাঁ, কেন? একটা সিসকে চোর এসেছিল, তাড়িয়েছে জমির আর কাদের মিলে। রুমে ঢুকেছিল। না না না, কিছু একটা ধূপ করে পড়ার শব্দ কানে বাজলো। আচ্ছা ঘুমান, চোর নেই। কোনো সমস্যা হলে ফোন দিয়ে জানাবেন। বেরিয়ে গেল মঈন। দিয়া দরজা আটকে দিল। পকেট থেকে ফোন বের করে কানে দিল মঈন। হ্যালো জামাই। জি চাচা যান, ঠিক আছে ওরা? হ্যাঁ ঠিক আছে, রুম পর্যন্ত যেতে পারেনি। ঠিক আছে, আপনার ভরসা ওদের পাঠিয়েছে চাচা যান। ফি আমানিল্লাহ, চিন্তা করবেন না জামাই। আমি যতক্ষণ আছি আমার মেয়ে নাতনির কিছু হতে দেব না। কথা বলতে বলতে নিচে গেটের সামনে এসে দাঁড়ায় মঈন। ফোনে সংযোগ বিচ্ছিন্ন করে কাটাগোট্টা লোকগুলোকে উদ্দেশ্য করে জানান দেয় যেন আর দ্বিতীয় ভুল না হয়। ছদ্মবেশে কেউ যেন বাড়িতে প্রবেশ না করে। কল্পনা বেরিয়ে এলো বাবাকে দেখে। বাবার দিকে তাকিয়ে বলল, নিরাপত্তা জোরদার করুন। দিয়ার যেন কোনো অসুবিধা না হয়। কিছু হলেই দুলাভাইকে মুখ দেখাতে পারবো না। ভেতরটা আপনি দেখেন আম্মা, আপনার আম্মাজান যেন বুঝতে না পারে। এমনিতে বুকের সমস্যাটা বেড়েছে, দুর্বল হয়ে পড়বে। চিন্তা করবেন না আব্বা, ভেতরে আমি এবং রাখি আছি। মঈন হাসি দিল মেয়ের সাহস দেখে। এবারের মেয়েগুলো সবকিছুতেই পারদর্শী। দেখলে মনে হয় কিছুই জানে না। আত্মসম্মান এবং পরিবার রক্ষার্থে সবসময় প্রস্তুত। কল্পনা অন্দরে ঢুকে দেখলো রাখি নিচে বসে কি বানাচ্ছে।
এগিয়ে এসে প্রশ্ন শুধালো। কি করছিস? রাখি মুচকি হাসি দিয়ে বলে, আপু এই 3টা দাঁত হাত দিলাম, আসলেই কোপ, আর এখানে ব্লেড অজ্ঞান করার ওষুধ। কে দিল এসব তোকে? দুলা ভাই? রাখি হাসে। আজকে অনেক বছর এ বাড়িতে কাজ করছে, শাহাদের আদেশে এই বাড়িতে কাজ শুরু করেছিল। এরপর মা মারা যাওয়ার আর বাড়ির মায়া ছাড়েনি, তাই যায়ও নি। কল্পনার কথা শুনে হেসে বলে, স্যার আমাকে সব শিখিয়ে দিয়েছে আপু। প্রথমে বুঝি নাই অফিসের সামান্য বুয়ার মেয়েকে কেন এত ট্রেনিং দিয়ে মারকাট শেখাচ্ছে, আবার নিজে থেকে বেতন দিয়ে আমার পড়াশোনার দায়ভার নিল। এখানে আসার পর দিয়া আপুকে দেখেই বুঝেছিলাম হীরা সামলানোর দায়িত্ব দিয়ে উনি আমার পড়ার দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব নিলেন। আমি কি করে তার হীরার গায়ে আঁচল লাগতে দিব? আমাদের ভরসায় আবার পাঠিয়েছে। কল্পনাও হাসে। রাখির মাথায় গাঁটটা মেরে বলে, দুলা ভাই এক একটাকে যোদ্ধা বানিয়েছে সবাইকে, অথচ নিজে থেকেছে আড়ালে। রাখি দাঁত দেখিয়ে খিলখিল করে হাসে। শাহাদ ইমরুল সব জায়গায় সৈন্য নিয়োগ করে রেখেছে। শাহিন ভিডিও কল দিয়েছে। ভাইজানের স্টাডি রুমে পাঠিয়েছে বোনকে। শিফা একা যেতে ভয় পায় দেখে শেফালিকে নিয়ে গেল। এই রুমের একটা কর্নার শাহিনকে দিয়েছে শাহাদ। শাহিনের নির্দেশ অনুযায়ী সেই ডায়েরি খুঁজে বের করে একটা কোড বলল। এর মাঝে শেফালি বলে, ভাইয়া, বড় ভাইজানের এই রুমে কি আমি পড়ার মতো বই পাবো? শাহিন কিছুটা ভেবে বলে, পেতে পারিস, কিন্তু ভাইজানকে না জানিয়ে ধরিস না। কোথায় কি আছে বলা যায় না, প্রয়োজনীয় কাগজ থাকতে পারে। দুই ভাই বোন কথা বলছে। এর মাঝে শিফা রুমের কর্নারে পর্দা সরিয়ে চকচক করা কাচের দরজার মতো জিনিসটা দেখতে চাইলো। পর্দা সরাতে একটা কাচের ডোরও দেখলো। আগে তো কখনো ওভাবে খেয়াল করেনি। শেফালিকে ডাকে, আপা দেখো। ডাকতে ডাকতে নব ঘুরালো ডোরের। আচমকা খুলে গেল দরজা, আর কর্নারের প্রতিটি বাতি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠল। শেফালি শিফা আটকে উঠল। শিফা কাঁপতে কাঁপতে শেফালিকে আগলে ধরে বলল, আপা বাঁচাও, এগুলো কি? শাহিন চেঁচাচ্ছে উপাস থেকে, কি ধরছিস তোরা? শেফালি ব্যাক ক্যামেরা ঘোরাতেই শাহিন হতচকিত হয়েও নিজেকে সামলে বলল, সর এখান থেকে, ভাইজান দেখলে তুলে আছাড় দিবে। এটা সমুদ্রের একটা প্রজেক্টর ব্যাকগ্রাউন্ড ছিল, দেখিস না পুরনো হয়েছে। শিফা জিজ্ঞেস করলো, এত ভয়ঙ্কর, আগে দেখিনি কেন? স্টাডি রুমে ঢোকার পারমিশন আছে তোদের? আর এই ডোর লক থাকতো। আজ হয়তো ভাইজান কোনো কাজে খুলেছিল। খবরদার বের হ, ভাইজান আমার উপর রাগ করবে। দরজা লাগিয়ে দিয়ে আগের মতো। শেফালি কম্পনরত গলায় বলে, ভাইয়া কেমন করে ওয়ালের ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে প্রতিটা অক্টোপাস জীবন্ত, চোখের মাঝে লাইট জ্বলছে ওদের, আমাদের দিকে তাকিয়ে হাসছে। ধুর পাগলি, বের হয়ে যাবন, ভাইজান জানলে আমাকে শেষ করে দিবে। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পরই কল কেটে শাহিন ভাইজানকে কল করার চেষ্টা করছে। এ যেন মারাত্মক অপরাধ, সব দেখবে ক্যামেরায়। দুই বলদকে পাঠানোই ভুল হয়েছে। দোয়া দরুদ পড়ছে, বোনদের সাবধান করেছে এ কথা যেন বাইরে না বলে। একবার কথা বের হলে তিল তাল হয়ে যাবে। রাত কল রিসিভ করেনি, কিন্তু ফোনে মেসেজ এলো, শাহিন ব্যস্ত আছে, কাজটা ঠিক হয়নি। এটুকুই শেষ। হানিমুনে পাঠিয়েছিল শাহিনকে এসব থেকে দূরে থাকতে। ওখানে গিয়েও গোয়েন্দাগিরি বন্ধ না করার কি শাস্তি হবে ভেবেই শাহিনের ঘাম ছুটে গেছে। রুলস ব্রেক করা শাহাদ পছন্দ করে না, আর আজ তাই হলো। শনি ঘুরছে মাথায়। এই বিপদ থেকে রক্ষার জন্য সেজদায় দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করলো সে। ভোরের আলো ফুটেছে। শেজাকে খাইয়ে নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমানোর জন্য খাটে গা এলিয়ে দিল। সারা রাত চিন্তায় কেটেছে। দরজাটা খোলা রেখেছে। কিছুটা আতঙ্ক মনের মাঝে বিরাজ করছে। পেটের উপর ভারী কিছুর উপস্থিতি বুঝে অতি সত্বর চোখ খুলে পেটের দিকে তাকায়। একটা বড় পুরুষালী হাত রেখে হতচকিত হয়ে চিৎকার দিতে ভুলে গেছে। স্পন্দন এতটাই বেড়ে গেছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণভ্রমরা বেরিয়ে এলো। তোষকের নিচ থেকে ধারালো সূক্ষ্ম ছাঁচ কাটা ছুরিটা বের করে ঘাড় ঘুরিয়ে উপস্থিত মানবের বুকে বসাতে যাবে। এমন সময় ধপ করে চোখ খুলে ফেললো সামনের মানব। পুরোপুরি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো মেয়েটা। ডান হাত চেপে ধরেছে মানুষটা। নিজেকে রক্ষা করলো উপস্থিত আক্রমণ থেকে এই মানব। থতমত খেয়ে মারাত্মক ভয় পেয়ে গেল রমণী। সেই হাজেল আই অমিশ্রণ হাত এক্ষুনি একটা অনর্থ হয়ে যেত।
এই সুবিশাল দাদা সাহেবের গড়ে দেয়া খাটের একপাশে শেহজাদ ঘুমাচ্ছে, অন্য পাশে ছোট্ট ছানার বাবা তার মাকে আগলে ধরে ঘুমোচ্ছিল। অথচ মা বাবার উপর আক্রমণ করতে গিয়ে ধরা পড়ে যাবে এমন ঘটনা ভীষণ আশ্চর্যজনক। কি বিধ্বংস অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেত। সাত পত্নীর অশ্রু নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা বিফলে গেল। গড়িয়ে পড়া অশ্রু সাদের গালে পড়ছে টুকটুক করে। হাঁচকা টানে অর্ধাঙ্গিনীকে নিচে এনে উপরে উঠে গেল শাহাদ ইমরোজ। ধীর হাত থেকে ছুরিটা সাবধানে সরিয়ে খাটের পাশে সাইড টেবিলে রেখে কপালে কপাল মিশিয়ে জোরে শ্বাস টানছে। রমণীর অক্ষিদয় অস্তমিত। কি করতে যাচ্ছিল? শান্ত হ শাহাদ বধূ। শটটা কানে আসতে ভেতর থেকে জোর বেগে কান্না পাচ্ছে। দমিয়ে রাখা কান্না চোখ বেয়ে পড়ছে বিগলিত অশ্রু সাজে। অন্যদিকে সর্দিতে নাক প্যাচ প্যাচ করছে। শাহাদ মুচকি হেসে খাটের বক্স থেকে টিস্যু নিয়ে বইয়ের নাক চেপে ধরে। শেজার জন্য মাথার কাছে সবসময় টিস্যু রাখতে হয়। এভাবে নাক চেপে ধরাতে চোখ খুলেও লাগালো না। বুঝতে চেষ্টা করে কি করছে লোকটা। আশ্চর্য, এমন অদ্ভুত কাজ কেউ করেছে কখনো? একটা টিস্যু ফেলে পুনরায় আরেকটা টিস্যু দিয়ে শাহাদ দিয়ার নাক মুছে বলে, যাচ্ছিল তো প্রাণটা। সাদা থানায় কেমন দেখাতো আমার হুরপরিকে। আবারও কেঁদে উঠল শাহাদ, বুককে চেপে ধরে ধীরে বলে, আস্তে শোনো, মেয়ে উঠবে, ঠিক আছে তো? আমি প্রায় মিনিট 10 অতিক্রম হওয়ার পর বলল, বিশ্বাস করো, তোমাদের ছাড়া ঘুমানো অসম্ভব। একটু তোমার বুকে ঘুমিয়ে চলে যাব, স্রেফ 2 ঘন্টা। বড্ড প্রয়োজন ঘুমটা। and it's enough for me. নিশ্চুপ দিয়া। শাহাদ বিনা বাক্য ব্যয়ে দিয়ার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। দিয়া এখনো আতঙ্ক কাটাতে পারছে না। নিজের হাতে কত বড় পাপ করতে যাচ্ছিল। আচমকা নাকের গোড়ায় ব্যথা অনুভব করে। শাহাদের দিকে চাইল। শাহাদ নাকের গোড়ায় চুমু দিয়ে বল, সরি বউ, আস্তে কামড় দিয়েছে। অন্য মনস্ক ছিল তাই। চুলে বিলি কেটে দাও না, একটু ঘুমিয়ে চলে যাব, অনেক কাজ বাকি। দিয়া চুলে বিলি কাটতে কাটতে ভাবে, মানুষটা ভেতরে এখনো বাচ্চাদের মতো। সবার যত্ন করতে করতেই নিজের যত্ন করাই ভুলে বসেছে। অথচ কেমন বাচ্চামো করছে এখন একটু আদর পেতে। অল্পতেই ঘুমিয়ে পড়লো মানুষটা। এলো কখন? রুমের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। নিজেও নিশ্চিন্তে চোখ বুঝলো। ঘড়িতে 10:30। তাদের ঘুম এখনো ভাঙেনি। 2 ঘন্টা বলে 4 ঘন্টা একই জায়গায়। দিয়ার শরীর অবশ প্রায়। এত বড় সন্ডা গন্ডা একটা মানুষ এই পাখির মতো দিয়ার বুকে শুয়ে শরীরে ভর দিয়ে আছে। আচমকা দিয়া শেজার দিকে চোখ যেতে দেখে মেয়েটা উঠে হামাগুড়ি দিয়ে বাবার কাছে আসে। পিঠে আলতো থাবা দিচ্ছে আদো আদো বুলিতে। মেয়ের ডাক কানে বাজতে শাহাদ ইমরোজের ঘুম ছুটে গেল। মিষ্টি হেসে মেয়েকে এক হাতে আগলে নিয়ে জড়িয়ে ধরে। দিয়ার জান যায় অবস্থা। বাপ মেয়ের সব ভর তার শরীরে। অনেক কষ্টে বলে, কষ্ট হচ্ছে আমার। চোখ ছোট করে শাহাদ সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে গড়িয়ে নেমে পড়লো বালিশে। শেজাকে বুকের উপর বসি অভিযোগ করে বলে, দেখছো মা কিভাবে কথা বলে? এইটুকু তোমার মা। আঙুলের একটুখানি মেয়েকে দেখিয়ে পুনরায় বলে, একদম এইটুকু তোমার মা। আমাকে ধমক দেয় কিভাবে? যাবো না তোমার এই পচা মায়ের বুকে। আমার বাপ মা কেমন? চলো জঙ্গলে যেয়ে তুমি আমি বাস করবো। গাছের উপরে একটা দোতলা বাড়ি বানাবো। দিয়া ভেবে পায় না কি সাংঘাতিক। জঙ্গলে যাবে মানে? মাথা চুলকে শাহাদ আবারও বলে, না না, দোতলা বানানো কঠিন হবে জঙ্গলে। একতলা এনাফ। একতলা বানিয়ে তুমি আমি থাকবো। মাঝে মাঝে জঙ্গলের নদী থেকে মাছ ধরবো, ফলমূল তুলবো। কেমন? চাইলে আমরা হরিণও খেতে পারবো। এরপর বাবা মেয়ের সুখের পরিবার। ঠিক আছে বাবা? মেয়েটা কি বুঝলো আল্লাহই জানে। বাবার কথায় সায় দিয়ে মাথা নাড়িয়ে বলে, এই তো সাই দিয়েছে আমার আদর। মিনি মিনি কুচিমুচি বারবি সিন্ড্রেলা জান বাচ্চা। দিয়া চোখ বড় করে সব দেখেই যাচ্ছে। মাথাটা মনে হয় গেছে এই লোকের। কি সব আবল তাবল বকছে। উঠে গেল শোয়া থেকে। প্রশ্ন করতে ইচ্ছে করছে কি করে এলো। তবে এখন না, পরে পা বাড়ালো বাইরে যাবার উদ্দেশ্যে। চলে যাবে এমন সময় গান ধরলো শাহাদ। সুন্দর চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ইয়া আল্লাহ, কি সব বখাটে গান। কে বলবে এই লোক সেই ক্যাটকেটে শাহাদ ইমরোজ, এক্স লেফটেন্যান্ট কমান্ডার। এমন চরিত্র গত কয়েক বছরেও দেখেনি। কিছুটা রেগে বলল, বখাটেপনা করছেন কেন? শাহাদ অবাক হওয়ার ভান করে বলল, আমি তো বখাটে, গুন্ডা বলে সবাই, জানো না? নাহলে ভোরে এসে এক আবেদনময়ী লড়নার ব্যক্তিগত কামরায় ঢুকে তার উষ্ণ মোলায়েম কামকত পূর্ণবোধরে হাত রেখে
তাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস করতাম না। কমান্ডার সাহেব, জি ম্যাডাম। কথার এমন ছিঁড়ি কেন? আমি আপনার বিবাহিতা স্ত্রী, অপরিচিত নারী নই। এক্স্যাক্টলি বেগম সাহাদ, এটা বোঝাতে চাইলাম। আপনি মানেন তা? যদি মানেন তবে আমার দুচ্ছাই ব্যবহার কেন অবলার প্রতি? এইটুখানি আদরে তো চেয়েছিলাম। চলে তো যাবো এখন। যান না, নাস্তার ব্যবস্থা করুন, আমাদের বাবা মেয়েকে খাইয়ে দিন। আপনার মাথায় সমস্যা দেখা দিয়েছে। আমারও তাই মনে হয়। তবে শান্তি পাই এই ভেবে যে সমস্যাটা আমার একান্ত নারীটার জন্য। কথা পারবেন না। গো ফাস্ট, ডু হারি। আবারও মেয়েকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মেয়েকে কাতুকুতু দিয়ে হাসাচ্ছে। দিয়ে স্তব্ধ হয়ে দেখছে এই কোন সাহা। মাঝে মাঝে ওর নিজেকেই পাগল লাগে। অপরিচিত পুরুষ স্বামী হলো, ভালোবাসা দেয়া স্বামীটা ভুল বুঝে দূরে সরিয়ে দিল। অসুস্থতা কাটিয়ে আসা মানুষটা ভালোবেসে বুকে আগলে নিল। এখন এর আচরণ সম্পূর্ণ নতুন। দুষ্ট বাচ্চার মধ্যে মেতে ওঠা প্রেমিক পুরুষ। মানুষটার আকস্মিক কথাগুলো দিয়ার ভাবনার ছেদ ঘটায়। আমি খুব সুন্দর জানি আমি। আমার হ্যাসেল আর প্রেমী অন্ধ নারী জাতি। শুরু থেকে মন মাতানো পারফিউমের ফ্রেগরেন্স আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তাও বুঝি। হয়তো এর বলে চুমু খেতে ইচ্ছা করছে আপনার। হ্যাঁ, লজ্জা পেতে হবে না। দূর থেকে এভাবে না দেখে বললেই তো পারেন, শাহাদ আই নিড ইউ। ব্যাস, এতটুকুই এনাফ। বলতে দেরি শাহাদ ঝাঁপিয়ে পড়তে সেকেন্ডও সময় নেবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আকলমত কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ, নো প্রবলেম, আসছে। বলেই খাট থেকে নেমে যাবে এমন সময় দিয়া দরজা খুলে বেরিয়ে গেল। পাগলটা আবার নতুন কি পাগলামো করবে আল্লাহই জানে। দরজা থেকে বের হয়ে দিয়া হাসির শব্দ শুনতে পেল ভেতরে। নিশ্চিত ভেতরের মেয়ের সাথে তাকে নিয়ে তামাশা করছে। কি থেকে কি হয়ে গেল তার? মইনের সাথে কথা বলছে স্বাভাবিক ভঙ্গিতে। সাদের এই স্বাভাবিকতা মইনকে ভাবাচ্ছে। গত রাতে বাইক চালিয়ে এসেছে যখন শুনেছে বাড়িতে সন্দেহজনক গুপ্তচর ধরা পড়েছে। এভাবে এসে পড়বে মইন ভাবতে পারেনি। স্ত্রী সন্তানের প্রতি তৎপরতা দেখে মইন মন থেকে দোয়া দিচ্ছে। আজ ভাই বেঁচে থাকলে মেয়ের সুখে থাকার চিত্র দেখলে খুব খুশি হতেন। তাকিয়ে দেখছে কিভাবে এত যত্ন করে একজন বাবা মেয়েকে কোলে নিয়ে রুটি খাওয়াচ্ছে। বাবারা যেমনই হোক, যত দায়িত্বই থাকুক, সন্তানের মায়া পৃথিবীর সবকিছুর কাছে তুচ্ছ। সে যা হাত বাড়াচ্ছে বাবারটা খাবে। মধুতে চুবিয়ে হালকা মেয়েকে দিচ্ছে, মেয়ে তা খাবে না। মেয়ের জন্য করা সুজির পায়েস ও মুখে দিতেই ভুল করে ফেলে দিচ্ছে। মাংসের ঝোল চুবানো রুটি তো এ মেয়ে খেতেই পারবে না, তবুও আগ্রহ। সাদ মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা এভাবে সব ফেলছেন কেন? এটা আপনি খেতে পারবেন না। দিয়া আড়াল থেকে দেখছে। পর্দা সরিয়ে খাবার ঘরে ঢুকে সাদের মাংসের বাটিতে একটুখানি রুটি চুবিয়ে সাজার মুখে ঢুকিয়ে দিল। সাদ হন্ততন্ত হয়ে সেজাকে সরানোর আগেই কাজটা হয়ে গেল। যে না মুখে রুটি দিল, মেয়েটা ঝালে চোখ মুখ কুচকে ফেললো। প্রধান্বিত চোখে দিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল সাহাদ, এমন কেন করলে? সাথে সাথে মেয়েটা চিৎকার দিয়ে উঠল। পানি খাওয়াতে ব্যস্ত সবাই, মধু লাগিয়ে দিচ্ছে, সাহাদ কোলে নিয়ে হাঁটছে। মইনা একটু রাগ করলো। কল্পনা তমা ছুটে এলো। তমা সাহাদের কোল থেকে নাতনিকে নিয়ে দিয়াকে বকা শুরু করে। সাহাদ দিয়ার দিকে তাকিয়ে তমার দিকে লক্ষ্য করলো। তমা তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে। সেজার কান্না থামছেই না। সাহাদ কোলে নিল পুনরায় মেয়েকে। নিজের রাগটা বাচ্চাটার উপরই উঠিয়ে নিল এই মেয়ে। খাবার নষ্ট করা অত্যন্ত অপছন্দের কাজ। বাবার বুকে মুখ লুকিয়ে মেয়েটা হেঁচকে তুলছে। খাবার শেষ করে মেয়েকে নিয়ে রুমের দিকে যাওয়ার আগে দিয়াকে ডেকে নিল। মইন আমাকে চোখ দিয়ে আশ্বাস দিল সাদ সব গুছিয়ে নেবে। দিয়া পিছু পিছু এলো। রাখি আরেক প্লেট খাবার রেখে দিল দিয়ার রুমের জন্য। সাহাদের নির্দেশ। খাটের উপর মেয়েকে বসিয়ে দিল খেলনা দিয়ে। দিয়ার দিকে তাকিয়ে বজ্র নজর ছুড়ল। দু কাঁধ ধরে জোরে ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা তোমার? এমন কেন করছো? আমার আশাটাই কি এমন আচরণের কারণ? দিয়া চেঁচিয়ে উঠল, কেন আসবেন আপনি? একদম কাছে আসবেন না। আমার আর আমার মেয়ে আলগা বেরিয়ে দেখান। সাহাদ স্তব্ধ হয়ে চেয়ে রইল। আলগা পিরিত? এই মেয়ে, কিসের আলগা পিরিত? আমি আমার মেয়েকে নিজের প্রাণ ভাবে, এটা আলগা পিরিত? স্বধর্মিনীকে নিজের অর্ধেক ভাবে, এটা আলগা পিরিত? কোন সাহসে তুমি আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করো? 100 বার করব, 1000 বার করব। যে মানুষটা আমাকে কষ্ট দেয় তাকে আমি নিজের মেনে নিতে পারি না। আগের কষ্টের জন্য পা জড়িয়ে ধরে মাফ চেয়েছে, স্বামী হিসেবে নত হয়েছে, আর কি করব? আপনি কেন জেনেও আমাকে বলেননি আম্মি জান, বাবাজানের হত্যাকারী আপনার চাচা? চমকে উঠল সাহাদ। অন্তরাত্মা কেঁপে উঠল। এই সংবাদ জানা মোটেও উচিত হয়নি এই মেয়ের। দিয়া ক্ষেপে সাহাদকে দুহাতে ধাক্কা দিয়ে
সরিয়ে দিল পুনরায়। চেঁচালো, দেখিয়ে দিলেন তো আসল রূপ। প্রশ্নটা যখন চাচাকে নিয়ে, তখন উত্তর নেই। আপনারা সবাই এক পোয়ালের গরু। এক চট দিব বেয়াদব। জানো তাই বলে যাচ্ছ। আদর করে কি মাথা তুলে ফেলেছে? যা জানো না তা নিয়ে কথা বলবে না। তোমার জন্য আদৌ আসেনি। রাগে গজগজ করতে করতে বের হয়ে গেল বাড়ি থেকে। বাড়ির সবাই উৎকণ্ঠিত সাহাদকে এভাবে বের হতে দেখে। কেউ প্রশ্ন করেনি ভীতিতে। সাদের নির্দেশে আজ পাবেল এবং তানভীর সুলতানা মঞ্জিলে পা দিয়েছে। শিফা কোচিং থেকে এসে পাবেলকে দেখে মহা খুশি। পাবেল সম্পূর্ণ উপেক্ষা করে সুলতানা কবির এবং রায়হান সাহেবের সাথে কথা বলছে। সুলতানা কবির রাগ করেছেন পাবেলের উপর। এভাবে না জানিয়ে চিলেকোঠা ছেড়ে দেওয়াটা ওনার পছন্দ হয়নি। কখনোই শাহিন শাহাদের মতো ছেলে ব্যতীত অন্য কিছু ভাবেনি ওকে। আজ তাই খাবার টেবিলে সকলের সামনেই বললেন, জানি তো কাজে এসেছো। যাওয়ার পর থেকে বাড়িতে একটা মা আছে ভুলেই গেছো। পাবেল মৃদু হেসে বলল, ও খালামণি, এমন রাগ করবেন না। আসলে কাজটা এত জরুরি যে আমাকে ফ্ল্যাটে শিফট করতে হয়েছে বসের আদেশে। তোমাদের ওই বস তোমাদের জীবনটা ঝালাপালা করে দিল। একটুকু শান্তি পায় না আমার ছেলেগুলো। আজকে তুমি একটু কিছু বলবে বাবুর বাবা? বাবুকে বলবে আমার কষ্ট হয়। এতটা বছর ছেলেটা আমার আঁচলের ছায়ায় ছিল, অথচ এখন হুট করে চলে গেছে। কি খায় না খায়। পাবেল নীরব। এই খালামণিটা আগলে রেখেছে আজ প্রায় অনেক বছর। রক্তের সম্পর্কের কিছুই না, অথচ মা মারা যাওয়ার পর সুরাইয়াকে নিয়ে এতিমখানায় থাকতে চেয়েছিল। বাবার দ্বিতীয় বিয়ে ছিল এর কারণ। শাহিন নোমান বন্ধু হলো, এ বাড়িতে আসা যাওয়া হলো, ভাইজানের শাসনে বড় হলো। এরপর বসের ভূমিকায় সকল রকমের দায়িত্ব কাঁধে নেওয়া মানুষটার হুকুম অগ্রাহ্য করতে পারেনি পাবেল। অন্যমনস্ক পাবেলকে শিফা ডেকে বলে, আর একটু বাদ দি। পাবেল খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে যাবে, তখনই শিফার এমন প্রস্তাব। উঠে দাঁড়িয়ে বলল, না, আমার খাওয়া শেষ। তানভীর সহ বেরিয়ে গেল কাজ শেষ করে। প্রচন্ডভাবে মন খারাপ নিয়ে মেয়েটা নিজেই খেলো না, আড়ালে সব খেয়াল রাখলো একজন। তানভীর পুরো সময়টা স্তব্ধ ছিল। বাইক চেপে বসলো পাবেলের পেছনে। একটাই কথা বলল, পাবেল ভাই, সাত স্যার ডেঞ্জারাস। পাবেল বাইকে স্টার্ট দিয়ে বলে, প্রতিটি মানুষই তো ডেঞ্জারাস। কারোটা বেরিয়ে আসে, কারোটা লুকানো থাকে। স্যারের রূপটা ভয়াবহ, তবে সেটা বিলুপ্ত। রাশেদ স্যারকে কথা দিয়েছিল, তাই ছেড়ে দিয়েছে এসব। রাশেদ স্যার জানতো? সব। অক্টোপাসের আন্ডারে 6 স্পাইডার কাজ করত। আমি, শাহিন এবং নোমান 6 স্পাইডারের সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম। হারিয়ে ফেলেছি আমাদের চিফদের। মেজর মাহফুজ আলম, কমান্ডার দুর্জয় শরীফ এবং লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ আবেদিন, তিনজনেই আগে পরে হারিয়ে যায়। যেদিন মাহফুজ স্যার মারা যায় সেদিনও অক্টোপাস প্রতিজ্ঞা করেছিল এই খুনের প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু দুর্নীতির জন্য পারেনি। আমাদের পুরো সেক্টরেই করাপ্টেড। এরপর হারালাম দুর্জয় স্যারকে। শেষবার হামলা হয় শহীদ স্যারের উপর। সেবারই রাশেদ স্যার থামিয়ে দেয় অক্টোপাস সহ পুরো টিমকে। কে করেছিল এসব? কিছুটা থেমে নিশ্চুপ হয়ে রইল পাবেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, এক্স প্রাইম মিনিস্টার নিজেই। ফরিদ রেজার উপরে স্যারের এত ক্ষোভের একটাই কারণ, ফরিদ রেজা জানতো অনেক সিক্রেট, তাই আঘাত এনেছিল অফিসারদের উপর। শাহাদ স্যারকে যেদিন ফাঁসাতে চেয়েছিল সেদিন রাশেদ স্যার ফেঁসে যায়। পরিস্থিতি নিজেদের মতো সাজিয়ে কেড়ে নেয় রাশেদ স্যারের মতো মানুষটাকে, বাধ্য করে তাকে এমনভাবে জীবন শেষ করতে। তানভীর মুচকে এসে বলল, সব সারখার করে দিল এই শয়তান। আরো অনেক কাহিনী, সে না হয় পরে বলবো। আপাতত এই শান্তি যে অক্টোপাসের সিক্রেট মিটিয়ে দিয়েছি। ফরিদ রেজা যদি ফাঁস করে? হো হো করে হেসে উঠল পাবেল। হাসি থামিয়ে বলল, ও তো পাগল এখন। জেলে বসে নিজের এইডস এর টেস্ট করায় নাকি সপ্তাহে 3 দিন। সে নাকি জানে তার অন্য রোগ হয়েছে। এইডস বলে ভয় লাগাচ্ছে সবাই। আরেকটা কথা, সে নিজেই জানে না অক্টোপাস কে। কিছু সিক্রেট জানতো, আর এইসব বললে কোনো পাগল বিশ্বাস করবে? বস এত বোকা নয়। যা ভুল করার প্রথমে করেছিল, পরে সাবধান হয়ে যায়। চিপদের মেরেছে কারণ অনেক রাষ্ট্রীয় তথ্য চিপদের কাছে ছিল। এখনো সেই সব তথ্য বসের কাছে আছে, তবে সময় মতো রিভিল করবে, নয়তো এখন অক্টোপাসের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। এখন আগেই মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বাইকে স্টার্ট হলো। সাদের রুম থেকে নিশ্চিহ্ন হলো অক্টোপাস। এই ব্যাপারে সব রকমের কৌতূহলের ইতি এখানেই টানা হলো। মনোহরপুরের রাস্তা মাটি দিয়ে বাঁধানো। রাগে তখন মজুমদার বাড়ি থেকে বের হলেও এখন আর হাত চলছে না। বাইক থামিয়ে দান ক্ষেতের আইলের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। মাথা ব্যথা করছে।
এত প্রেশার নিতে ইচ্ছা করছে না। একটার পর একটা কখন সব সমস্যা দূর হবে? সাধারণ জীবন যাপন কি তার প্রাপ্য নয়? হাতের সিগারেটটাও আজ বিষ লাগছে। ছুঁড়ে নিচে ফেলে পায়ে পিষে ফেললো। বাইকে চেপে পুনরায় রওনা দিল। দিয়া মেয়েকে কোলে নিয়ে বারান্দার দোলনায় বসে আছে। মেয়েটা একবার খাচ্ছে, আবার মায়ের ওড়না তুলে মাকে দেখছে। এই দুধের বাচ্চাটার মুখে এভাবে ঝাল লাগানো একদম অনুচিত হয়েছে। রাগটা সংযত হলো না দিয়ার। ছাড় পেয়ে যাবে শাহাদের চাচা বলে রেদওয়ান। এই জিনিসটা মাথায় আসছে না। হাম্মাদ ইরান ফিরে গেছে শাহাদের ভরসায় দিয়াকে রেখে। দিয়াকে ফোনে সব জানিয়ে দিয়েছে, যেন শাহাদের উপর বিশ্বাস রাখে। সব ব্যাপারে বিশ্বাস রাখতেও বাবা মায়ের ব্যাপারে বিশ্বাস রাখতে পারলে না দিয়া আজ। পরিবারের খেয়াল রাখা মানুষটা কি করে চাচাকে শাস্তি দিবে? হয়তো দুটো কথা শোনাবে, নয়তো জেলে দিবে। এতে কি দিয়ার কষ্ট কমবে? নিজেকেই প্রশ্ন করলো দিয়া। কি চাস তুই দিয়া? খুন করবি মানুষটাকে? উত্তর খুঁজে পায় না। শেহজা খাওয়া শেষ করে দুষ্টুমি করছে। গায়ের ওড়না ঠিক করে দেয়া উঠে দাঁড়ায় রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে। তখনই রুমে প্রবেশ করলো কমান্ডার সাহেব। বিনা বাক্য ব্যয়ে জড়িয়ে ধরল দিয়াকে। মাথার অগ্রভাগে অসংখ্য উষ্ণতা ছুঁয়ে দিল। এক হাতে মেয়েকে নিজের কোলে নিয়ে দিয়াকে বুকে চেপে বলল, যদি আমার রানীকে খুশি করার জন্য রেদওয়ানের লাশ ফেলতে হয় তবে তাই হবে। অন্তরাত্মা কেঁপে উঠল দিয়ার। কি বলল? লাশ? না, দিয়া চায় না হত্যা। সাহায্য যত্নশীল, ঝামেলা এড়িয়ে চলা মানুষ। আইনের সহায়তায় শাস্তি দিয়ে আসছে সকল অপরাধীকে। হিংস্র হতে পারেনি বলে নেভি ছেড়েছে। বন্ধুর অপরাধীকে জেনেও হত্যা করছে না। আইনের সাহায্য নিবে বলেই বসে আছে। মাঝে মাঝে উগ্র আচরণের জন্য লোকজন ভয় পায়। সেই মানুষ কি করে নিজের হাতে আইন তুলে নেবে বলে? দিয়া কি তবে ব্যর্থ স্ত্রী? তার জন্য স্বামী অস্ত্র হাতে নিতে দ্বিধাবোধ করছে না আজ। বাঁধন হালকা ঢিল দিতেই দিয়া স্বামীর মুখে চেয়ে বলল, আমি কখনোই চাই না এসব কমান্ডার সাহেব। কিন্তু আমি চাই তুমি যে পীড়ায় আছো আমার সে যা সে পীড়ায় থাকবে। আমি মেনে নিতে পারবো না। তুমি হয়তো কম শুয়েছ, নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছ। বাবা মা দুনিয়াতে নেই। আজ যদি আমি রেদওয়ানকে শাস্তি না দিই, আমার মেয়েটা তার বাবা মা বেঁচে থাকতে কুকড়ে যাবে, শেষ হয়ে যাবে। ওর মা কখনো বাবাকে মাফ করবে না। আমি এসব মেনে নিতেই পারবো না। কেন এসব হবে? হবে না কেন? নিজেকে প্রশ্ন করো। সকালে কেমন আচরণটা করেছ? কি করে বোঝায় যে একটু সময় লাগবে? আমার সুস্থতা প্রয়োজন। ভুল বোঝাবুঝি এবার শেষ করো বউ। আর কত? সাত চেপে গেল নিজের করা প্রতিজ্ঞা। মনে পড়ে গেল সেই প্রতিজ্ঞার কথা। এমন ভুল করলে যার কলঙ্ক মেটাতে অগ্নি পরীক্ষা তোমার স্বামীকে দিতে হচ্ছে। না পারছে কাছে টানতে, না পারছে দূরে ঠেলতে। একবার, শুধু একবার হাতের নাগালে পাই ওকে। কথা দিলাম তোমাকে করা প্রতিটি আঘাত নিজে করব, আর দ্বিগুণে বেশি ফিরে দেবো ওদের। সম্পর্ক ভুলে যাব। নিষেধার হলুদ সন্ধ্যায় দিয়ার কোমরে ব্যান্ডেজ করতে করতে বলেছিল, সম্পর্ক ভুলে যাবে। সেই প্রতিজ্ঞা বাক্য অনেক আগে উন্মোচিত হয়েছে অন্তরে। অপ্রকাশিত ছিল এই এতটা সময়। চক্রটা আজ একখান অবধি ইচ্ছে। রেদওয়ান, মনি, ফরিদ, খালেদ, শেফালি, নোমান, দিয়ার বাবা মা, রাশেদ, হামজা, দিয়া এবং সর্বশেষ লিমন। এদের মধ্যেই শেফালি এবং নোমান কাঠের পুতুল বাধ্য হয়ে করেছে। আর ভুক্তভোগী দিয়া, রাশেদ, হামজা এবং লিমন। রাশেদের শাস্তির সকল ব্যবস্থা মেহেরজান আম্মাই করেছে তার সহায়তায়। সাত ক্রোধের থেকে ফরিদকে বাঁচিয়ে মেহেরজান আম্মা নরক তুল্য যন্ত্রণা দিয়েছে। এক নিমিষে মেরে ফেলতে চেয়েছিল সাহাদ। পরে মনে হলো একমাত্র মেহেরজান আম্মারই অধিকার আছে এই পাপিষ্ঠকে মারার। সামনে সমুদ্রের স্রোতের জোয়ার, সি বিচের পাশেই কটেজ। পরিবেশটা বেশ গুমট। কপত কপতি কিছুক্ষণ আগে সমুদ্র থেকে দাপিয়ে এসেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে শুনছে সমুদ্রের গর্জন। প্রেয়সীর পেট জড়িয়ে কাঁধে থুতনি রেখে পরম উষ্ণতায় আলিঙ্গন করছে। সুখানুভূতি গ্রহণ করছে মেজর পত্নী। কিভাবে যেন সময়টা পেরিয়ে গেল। প্রথম দিকে বেশ রাগ হয়েছিল এখানে আসার পরও কাজ নিয়ে ব্যস্ত থাকাতে। তবে সেসব কাটিয়ে উঠেছে কয়েকদিন। মনে হয় যেন চট করে জাদুর চেরাগে উইশ বলেছে, সে সব পূর্ণ করেছে। ব্যস্ত স্বামীর কাছে সময় পাওয়া আর আকাশে চাঁদটা হাতে পাওয়া একই রকম। ব্যালকনি থেকে কোলে তুলে নিয়ে শোভার ঘরে রওনা হলো স্ত্রী পত্নী নিয়ে। নিজেদের মধ্যে উষ্ণ আবেগ ঘন ব্যক্তিগত সময়ে কাটলো প্রেমময় যুগল। নওরিনের অধর অধর ছুঁয়ে বলল, তোমাকে না পেলে আমার কি হতো নীরা? নওরিন মৃদু হেসে বলে, অন্য কেউ থাকতো তোমার বুকে?
আমার যে শুধু তোমাকেই প্রয়োজন। তাই তো আমি আছি, তবে এখন উঠুন। বেড়া করালো, এতদিন ফিরেও তাকায়নি, এখন ঢং করছে। এখন ওসব কাজ নিয়ে এসেছে মশাই। বুঝতে হবে তোমার স্বামী একজন দেশ সেবক, আমাকে নিয়ে গর্ব করা উচিত। নওরিন শাহিনের লড়ালে উষ্ণ ছুঁয়ে বল, আমি করি। বেশ কিছুক্ষণ পর ফোন আসাতে শাহিন চলে যায় ব্যালকনিতে। নওরিন ওয়াশরুম থেকে বের হয়ে ওয়েটারের আনা নাস্তা সাজাচ্ছে। অন্যদিকে শাহিন ওয়াশরুমে ঢুকে পড়ে। নওরিনের ফোনটা বেজে ওঠে। কল লিস্টে নামটা দেখে ভীতি জাগলো অন্তরে। মনে মনে দোয়া পড়লো, কেন ফোন দিয়েছে। রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে গমগমে স্বর, কেমন আছো নওরিন? জি ভাইজান, আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছেন? ভাবিজান, শেহজা, আম্মু, আব্বু, আপুরা? আলহামদুলিল্লাহ, সবই ভালো। শাহিন কোথায়? ভাইজান ওয়াশরুমে। আচ্ছা, ওকে কোনো প্রয়োজন নেই আমার। কথাটা তোমার সাথে। নিজেদের মতো করে সময় কাটানোর জন্য পাঠিয়েছে তোমাদের। সময় সত্য ব্যবহার কিভাবে করে তাকে বুঝতে পারছো না তোমরা? এই গর্ধবটা তোমাকে ফেলে কাজ নিয়ে পড়ে থাকে কি করে? নওরিন কি বলবে বুঝতে পারছে না। চুপ থাকাটাও অসভ্যতা। আমতা আমতা করে বলল, ভাইজান আসলে ও বলল গুরুত্বপূর্ণ কাজ, তাই। দেশে ফিরলে কোয়ার্টারে চলে যাবে সে, তখন খুঁজলেই পাবে না। যতটুকু সময় প্রয়োজন বুঝে নাও, নিজেদের মতো এনজয় করো, আনন্দ ঘন্টা। এর মাঝেই শাহিন ওয়াশরুম থেকে বের হয়ে পাশে দাঁড়ালো। নওরিন ইশারা দিয়ে বুঝিয়ে দিল কে। শাহিন স্পিকারে রাখলো ফোন। শাহাদও পাশ থেকে বলছে, তুমি কিছু বলার প্রয়োজন পড়বে কখনো ভাবিনি। শাহিন কাজে পাগল। বয়স তো কম হলো না, তবে ওদের তো কিছু ভালো না। যাই হোক, সংসার সাজাও। শেষের জন্য ছোট ভাই বোনের ব্যবস্থা নেওয়া উচিত। তোমার ভাই হিসেবে ছোট বোনকে বললাম, সুখবর সবাই চায়। কথা শেষ হলো না শাহাদের। তৎক্ষণাৎ কথার মাঝখানে বেফাসের মতো শাহিন না বুঝেই বলে ফেলে, জি ভাইজান, আমরাও চাই শেহজার ভাই বা বোন আসুক। আলহামদুলিল্লাহ, ভাবিমা কি রাজিয়া ভাইজান? তাহলে আর একজন নিয়ে আসুন। নওরিনের সাথে সাথে মুখে হাত। ফোনের অপর পাশ নীরব। নওরিন ভয়ে কাঁদো কাঁদো অবস্থা। শাহিন না বুঝেই বড় ভাইকে কি বলে ফেলল। প্রায় মিনিট 3 পর সাত একটাই শব্দ উচ্চারণ করলো। বেয়াদব। সংযোগ বিচ্ছিন্ন হলো। নওরিন শব্দ করে কেঁদে দিল। শাহিনকে কিল ঘুষি মারতে মারতে বলে, কি করলে তুমি? আমার মান সম্মান শেষ করলে। ভাইজান আমাকে ফোন দিয়েছিল, তুমি কতটা অসভ্য। ফোন স্পিকারে দিয়েছো, ভাইজান কি জানে? এর মাঝে বেহায়ে বেলাহাজের মতো বড় ভাইকে বলে ভাবিমা রাজি। আরে মূর্খ, ভাইজান আমাদের দুজনকে বলেছি সন্তানের সুসংবাদ দিতে। পুনরায় নওরিন কেঁদে দিল। ভাইজান কি ভাবলো? এই মেয়ের কোনো। শাহিন নিজের ভুল বুঝতে পেরে জিহ্বায় কামড় দিয়ে ধপ করে বিছানায় বসে। মালয়েশিয়া আসার পর থেকে শুধু ভুলই করছে। ভাইজান কি ভাবলো? ফোন দিতেও ভয় করছে। যদি স্টাডি রুমের কথা জিজ্ঞেস করে। ডিউটি ডাক্তার ড্রেসিং করছে লিমনের আঘাতের স্থান। তাহি পাশেই দাঁড়িয়ে আছে পরিবারের সদস্য হিসেবে। লিমন এখন সজ্ঞানেই আছে। ব্যথার জায়গা অ্যান্টিসেপটিক লাগতে জ্বলে উঠছে। তাই একটু দূরত্বে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চোখ বুজে থাকলেও এখন চোখ মেলল ছেলেটা। ভাইজান কাজে বের হয়েছে, লিমন জানে। মাকে জানানো যাবে না, তাও লিমন জানে। বাকিরাও মায়ের মতোই অজানা। আজ কেমন যেন বাবাকে খুব মনে পড়ছে লিমনের। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা চাইলেই লিমনের হাত ধরে থাকতে পারত, কিন্তু সে বড্ড কঠিন মানব। মনে পড়ে গেল অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তের কথা। পেছনের লোকগুলো যখন দেশীয় অস্ত্র সমেত তার পিছু নিল, তখনও ভয় পায়নি। সামনে ট্রাকটা যখন এসে পড়লো, তখন মনে হলো এই শেষ। ট্রাকের সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ার পর ও মনে হলো যাক, বেঁচে তো যাবে। লিমন ভাবতেও পারেনি সেই ধারালো দেশীয় অস্ত্রের কোপটা তার বুকে পড়বে। ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসছে। মনের ভেতর দমিয়ে রাখা ভালোবাসাটা আজ মনে হলো যেন মিথ্যে প্রচেষ্টা। তাচ্ছিল্যের হাসি আসছে। তাহির মনে এতটুকু পরিমাণ টানো গত কয়েক মাসে লিমনের জন্য জন্মায়নি। লিমনের কাছে স্পষ্ট। লিমনের চোখে তাহিতে নিবদ্ধ, আর তাহির চোখ দেয়ালে। লিমন বুঝতে পেরেছে তার এভাবে তাকানো তাহিকে অস্বস্তিতে ফেলেছে। ডাক্তার হঠাৎ লিমনকে বলল। লিমন হালকা মাথা নাড়ালো, জানে না। লিমন ধীরে বলল, ডাক্তার সাহেবা, বেঁচে আছি এটাই অনেক, আল্লাহর অশেষ রহমত। আমি কালিমা পড়ে নিয়েছিলাম যখন ওরা বুকে কোপ দিয়েছিল। ডাক্তার সালিফ, তাহি এবং নার্স তিনজনই তাকিয়ে লিমনকে দেখছে। ড্রেসিং শেষে তাহি ছাড়া বাকিরা বের হয়ে যায়। তাহি টুল টেনে বসে। লিমনের হাত ধরে বলে, রাগ অভিমান
হওয়াটা স্বাভাবিক লিমন। আমি নিজে হয়েও সাফাই গাইব না, কিন্তু তুমি যেটা চাইছো। আমি কিছুই চাইছি না, আর আপনার কাছে আমার সব পাওয়া হয়েছে। লিমন নিচ থেকে হাতটা সরিয়ে নিল। লিমনের আজ ভেতরটা জ্বলছে, ঠোঁট চেপে কান্না পাচ্ছে। পুরুষ মানুষের কাঁদতে নেই, সব রকমের চেষ্টাই করেছে। আজ তাহির সাথে কথা বলতে ভালো লাগছে না। চোখ বুজে ফেলল। মনে হলো যেন চোখের সামনে ভাসছে তাইকে নিয়ে দেখা স্বপ্ন। তাইর হাত ধরে হাঁটা, ওর কোলে মাথা রাখা, এসব তার জন্য দুঃস্বপ্ন। ভাইজান শুনলেও রাগ করবে। লিমনের বুক জুড়ে ব্যান্ডেজে মোড়ানো। লিমন অনেকক্ষণ পর বলল, আমি কি হাঁটতে পারবো ডাক্তার তাহি? তাহি ভেতরটা হাহাকার করে উঠল। পা ভেঙেছে, হাঁটতে না পারার তো কথা নয়। হঠাৎ তাহি প্রশ্ন করল, এই কথা কেন বলছো? ডাক্তার কি কিছু বলছে? জানি না, মনে হলো ওরা খুব জোরে ধারালো কিছু দিয়ে পায়ে আঘাত করেছে। তাহি বেরিয়ে যাবে রুম থেকে, তখন লিমন বলে, আমি দুঃখিত, আপনাকে এতদিন বিরক্ত করেছি। তাই যদি পারেন ক্ষমা করে দিবেন। আপনার জীবনে আর কোনো ঝামেলার কারণ হতে চাইছি না। আপনার মনের ধারণা ছিল আমি নিজেকে হয়তো রাশেদ ভাইয়ের সমতুল্য ভাবব। সোজা কথা, আমি ওনার নখের যোগ্যও নই। আপনি যেতে পারেন। তাহি কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। লিমন নিজেকে আশ্বস্ত করে সান্ত্বনা দিল, যা পাগলামো করেছিস আগে করেছিস। তোর শরীরে যা কন্ডিশন, সুস্থভাবে বাঁচবি কিনা তারই তো নিশ্চয়তা নেই। আবার আরেকজনই জড়াবি জীবনে। কেনই বা জড়াবি? কোনো মেয়েই এমন মানুষকে জীবন সঙ্গী হিসেবে চাইবে না। গোমট পরিবেশ, শেজার উয়া ছাড়া অন্য শব্দ আসা আপাতত গভীরত অপরাধ। ফোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সাহাদ। এই মানুষটা চুপ করে আছে, এর মানে মনে মনে শাহিনের নিকুচি গোষ্ঠী উদ্ধার সহ আত্মশুদ্ধি চলছে। দিয়ার দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলেন ম্যাডাম? আপনার যাকে ফোনে বুঝিয়ে বলতে শাহিনের উদাসীনতার ব্যাপারটা, তাই না? দিয়া শুকনো ঢোক গিলছে। দিয়া নিচ থেকে বলেছিল নরিনকে জানাতে। কিছুক্ষণ আগেই ফোন নিয়ে ঘটে যাওয়া ঘটনা দুজনেই অপ্রস্তুত হয়ে গেছে। দিয়া আমতা আমতা করে বলল, আমি কি জানতাম? কথা পুরো শেষ হয়নি শাহাদের অভিব্যক্তি দেখে। ওখানেই ফুল স্টপ। জেদে ফোঁস করছে মানুষটা। কেমন একটা কথা বলে ফেলল শাহিন। আচমকা কামড়া কাঁপিয়ে দিয়া হাহা করে হেসে উঠল। হাসতে হাসতেই খাটে থেকে মেঝেতে বসে পড়ে। আচমকা হাসিতে মাত্রাতিরিক্ত লজ্জা পেয়ে গেল সাহাদ। মেয়েটাও পেট ধরে হাসছে। সাহাদ মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে নিজেও হেসে দিল। তবুও হাসি নিয়ন্ত্রণ করে বলল, হাসবে না মেয়ে? ভাই বোনগুলো বড় অসভ্য হচ্ছে। কখন কি বলবে কোনো ধারণা নেই। কি জবাবটা দিল আমাকে? ভাবি মেয়ে কি রাজি? কত বড় বেয়াদব। বাবা চায় আমি কি ওর বন্ধু লাগে? দিয়া হাসি থামিয়ে বলে, দোষ আপনার। আপনি কি বলেছেন একবারও ওনাদের বেবি নেয়ার কথা? যেভাবে আধখানা কথা মুখ দিয়ে বের করেন, মানুষ তো ভুল বুঝবেই। এত রয়েস হয়ে কথা বলেন কেন? কথা বলতে কি ট্যাক্স লাগে? আশ্চর্য মেয়ে তো তুমি। কোথায় আধখানা কথা বললাম? পুরো বাক্য শুদ্ধ উচ্চারণ করে ভেঙে বললাম। উল্টো মনে হচ্ছে বেঁচে বলেছে। ইসরে, অনেক কথা বলেছেন, তাই তো পুনরায় বাপ হওয়ার পরামর্শ দিল ছোট ভাই। গাল ফুলিয়ে রাখা সাহাদকে দেখে দিয়ার নিয়ন্ত্রণহীন হাসি ফুটতে চাইল ঠোঁটের কোণে পুনরায়। তবে এবার হাসলে আছাড় খেতে পারে সেই ভয়ে গিলে নিল। আকস্মিকভাবে সাহাদ খাট থেকে নেমে টি শার্টের সামনে দুটো বোতাম খুলতে খুলতে দিয়ার পাশে বসে গেল মেঝেতে। দিয়ার থুতনিতে হাত দিয়ে মুখ তুলে বলে, Not a bad idea. Let's make another plan for Shejar's baby brother. আমার আপত্তি নেই। দূরে ছিটকে হাত ঝামটা মেরে এই প্রথম দিয়া ফেলে দিল, আঙ্গুল দেখিয়ে বলে, দূরে যান দুষ্টু লোক। মেঝেতে বসে খাটের পেছনে দুহাত মেলে হেলান দিয়ে ঠোঁটের কোণে এক পেশে দুষ্ট হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলল, ইস ফারা, যদি নেভির অফিসাররা জানতে পারত গোমরা মুখ জটিল ভাষ্য কাঠখোটা লেফটেন্যান্ট কমান্ডার শাহাদিম রোজ কতটা বেহায়ার, নির্লজ্জ, বেপরোয়া আর বেসামালদার রমনের নিকট, ভাবতে পারো কি হতো? আধার কাটতে সময়ের প্রয়োজন ধৈর্যের। এসির টেম্পারেচার কিছুটা কমিয়ে কামরায় পরিবেশ শীতল করে রাখা হয়েছে। ঠোঁটের কোনায় হাসি, এই হাসি জয়ের। অফিসের এলইডি স্ক্রিনে বড় করে সম্প্রচারিত হচ্ছে নায়িকা মোহনা মিশুর প্রতারণা ফাঁস। ঠকিয়েছে প্রেমিক রেদওয়ানকে। দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছে প্রেমিক রেদওয়ানের কাছে। এরপর তাকে অমানসিক নির্যাতন সহ্য করতে হয় রেদওয়ানের ঘরে। আজ সে হাসপাতালে মৃত্যু মুখে পতিত। প্রেমিক রেদওয়ান সাবেক এমপি রায়হান মাহমুদের ছোট ভাই। দেশবাসী জেনে অবাক হবেন, সাবেক এমপি পুত্র লেফটেন্যান্ট কমান্ডার সাহাদ ইমরোজ
নিজে বাদী হয়ে তার স্ত্রীর সাথে নিয়ে চাচা রেদওয়ানের নামে মামলা করেছেন। 8 বছর আগে শাহাদ ইমরোজ এর সহধর্মিণী ফারহানা মেহতাবের বাবা মুরাদ মজুমদার ও মা আমিরার হত্যাকাণ্ডের সরাসরি মূল হোতা ছিলেন চাচা রেদওয়ান। তার হিংস্র লীলা সম্পূর্ণ ঘটনার সূত্রপাত ঘটে মেয়ে মনিকা ফেরদৌসকে ঘিরে। বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্টে যখন পুরো মাধ্যমে মাতামাতি করছিল, ঠিক তখন কেউ একজন মন্তব্য বক্সে ফাঁস করে রেদওয়ানের দ্বিতীয় বিবাহের গোমট খুলে। সেই বিবাহ অন্য কাউকে নয়, নায়িকা মোহনা মিশুকেই। একটার পর একটা অভাবনীয় তথ্য বের হয়ে আসছে। পাপ বাপকেও ছাড়ে না। আরও একজন সন্তান তার বাবার চরিত্রের সর্বনাশের জন্য দায়ী। অন্যদিকে সরকার চাপে আছে আন্তর্জাতিকভাবে। ইরানি কন্যা আমিরার হত্যাকাণ্ডকে নিছক দুর্ঘটনা বলে চালানো বড়ই দুঃখজনক। ইরান সরকার ফারহানা মেহতাবের নিরাপত্তার জোরদার করার নির্দেশ দিয়েছে সরকারকে। ব্যাপারটা খুব সাধারণভাবে নিলেও সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য, আমিরা সেহরা বিনতে ফারহাদ ইরানের বিখ্যাত লিডার ফরহাদ বিন আহমদের কন্যা। ফারহানা মেহতাব তারই দৌহিত্রী। হাম্মাদ বিন ফারহাদ স্পষ্ট হুমকি দিয়েছেন, ফারহানা বিপদের সম্মুখীন হলে দেশের পরিস্থিতি স্বাভাবিকতা হারাবে। রায়হান সাহেবের বাড়িতে মিটিং বসেছে। রেদওয়ানের কৃতকর্মের জন্য সকলে আজ চিন্তিত। বর্তমানে সবার চিন্তা অসুস্থ মনি এবং তার মা মোমেনার কি হবে। সুলতানা কবির স্পষ্ট বললেন, তাদের দিকটা না তাকানো খুবই দুঃখজনক হবে। তাই তাদের নিরাপত্তা জোরদারের জন্য আমাদের বিনীত অনুরোধ বাবু এবং রায়হান সাহেব তোমাদের দুজনের কাছে। তবে সাবধান, আমার ঘরের ত্রিসীমানায় যেন পা না দেয়। আমার সন্তানরা ওই মনির সংস্পর্শে এলেই বিপদে পড়ে। আরেকটা কথা বাবু, তুমি মনির সামনে যাবে না, ওর চরিত্রের সমস্যা আছে তা আমরা জানি। বৌমাকে আসতে দাও, মনির ব্যাপারটা আমি বুঝিয়ে বলবো। শাহাদ নীরবতা পালন করছে। রায়হান সাহেব জানালেন, আপাতত পুরান বাড়িতে থাকতে দিই, কি বলো বাবু? কারণ ভাড়া বাসার টাকা মনে হয় না চালাতে পারবে। ফ্ল্যাট তো সব বিক্রি করে দিয়েছে রেদওয়ান। শাহাদ দীর্ঘশ্বাসে বলল, আপনারা কি দেখেন কি করা লাগবে বলবেন, লোক পাঠিয়ে দেব। মিষ্টি কথা বলবেন না আপু, মাথায় রাখবেন আমি শান্ত আছি, শ্রদ্ধা করি সম্পর্কগুলোকে। নতুবা যেই কাজ আপনার ভাইয়ের পরিবার করেছে, অবশ্যই তাদের অস্তিত্ব বিলীন করতে 8 ঘন্টা বেশি সময় নিতাম না। সোফা থেকে উঠেই ধূপধাপ পা ফেলে কামরার উদ্দেশ্যে গেল। ফ্রেশ হয়ে ফোন হাতে নিল। 10-15 দিন কেটে গেল শূন্য কামরাটিতে। রিনের এক কণ্ঠস্বরে সালাম সহ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। বাড়িতে কখন ফিরেছ? 2টা বাজে। মেয়ে কি করে? খেলা করছে বাইরে মামা, খালাদের সাথে। আচ্ছা, এই 1 মিনিট। মামাকে? দিয়া মুচকি এসে ফোনটা কেটে দিল। মানুষটাকে একটু জ্বালাতে মন চাইল। এর মাঝে কল্পনা এসে ডাকলো। ফোন রেখে নিচে চলে যাওয়াতে জানতেও পারলো না ওপাশের মানুষটা কতটা অস্থির হয়ে তপড়াচ্ছে। বিরামহীন লাগাতার ফোন দিয়েই যাচ্ছে। সেদিন রাতে শাহাদের সাথে বিশদ আলোচনায় বসেছিল দিয়া। অনেক কিছু জানতো বাবা মায়ের ব্যাপারে। কোনো এক অলৌকিক কারণে দিয়ার মনে হয়েছে শাহাদকে আটকানো প্রয়োজন। তাই অনুরোধ করেছিল যেন সবকিছু স্বাভাবিকভাবেই হয়। ঝামেলা করতে গেলে শেহজার পরিণতি যদি দিয়ার মতো হয়, তা দিয়া মেনে নিতে পারবে না। যতই ক্ষমতা থাকুক, আইনের ফাঁক ফোকরে অপরাধীরা পালিয়েই যায়। তবে সত্যি শাহাদের প্ল্যান ছিল মারাত্মক ভয়াতুর, যার সম্বন্ধে অবগত ছিল একমাত্র নোমান এবং পাবেল। রাতের আধারে সবচেয়ে বড় নৃশংসতা চালাতে প্রস্তুত ছিল শাহাদ। সেনাপতিদের কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করতে এসেছিল অর্ধাঙ্গিনীর নিকট। মাঝপথেই থামিয়ে দেয় ওদের দুজনকে। পরিকল্পনা হত্যাযজ্ঞ চালাতেই নোমান দূরত্ব পেরিয়ে রাতে আধারে বাংলাদেশে এসে পৌঁছেছিল। রাশিয়া চলে যাওয়ার পর থেকে উপস্থিত রাগের ধাক্কা সামলাতে পারে না শাহাদ। কোনো না কোনো অকল্যাণকর কাজ করেই বসে। যেমন বাসা থেকে বের হয়ে মোহনা মিশুর উপর অকথ্য নির্যাতন চালিয়ে পেট থেকে সব কথা উগলে এনেছে। সেখানে উপস্থিত ছিল পাবেল এবং গোয়েন্দা ইউনিটের চৌকস নারী সদস্য উপমা। এক পর্যায়ে পাবেলও ভয় পেয়ে গিয়েছিল মোহনা মারা যাবে কিনা তা ভেবে। ইলেকট্রনিক শক সবাই যখন দেয় মাথায়, শাহাদ দিতে বলেছিল কানে, পায়ের আঙুলে এবং পেটে। কতটা ভয়ানক ভাবা যায়। ক্লান্ত হয়ে একের পর এক বলতে থাকে মোহনা। পুরোটা রেকর্ড করে উপমা। সর্বশেষ তথ্য ছিল দিয়ার উপর যে কোনো সময় হামলা করতে পারে চাচা রেদওয়ান। কেবল তাই নয়, পরিকল্পনা ছিল দিয়াকে ধর্ষিতা বানিয়ে শাহাদ ইমরোজের উপর প্রতিশোধ নিবে। নিস্তব্ধ শাহাদের প্রতিক্রিয়া ছিল শেষ অংশে।
ক্রোধানল ছড়িয়ে পড়ে বদন জুড়ে, চোখ জোড়া রক্তিম আকার ধারণ করে। বসা থেকে উঠে সরাসরি মোহনার চুলের মুঠি ধরে মাথাটা মুটকে দেয়। মেয়েটার ঘাড় হয়তো আর কখনো ঠিক হবে না বলে মনে হয় না, তবে উপমা পাবেল তৎক্ষণাৎ হাসপাতালের মুখী হয়। এরপর পুরো ঘটনা এমন ভাবে সাজানো হয় যেন সব দোষ রেদওয়ানের করেছে। মজুমদার বাড়ির উঠোন আজ আনন্দিত। দিয়াজ নিজেই অসহায় দুস্থদের খাবারের ব্যবস্থা করেছে, তদারকি করছে সাহেব ও কল্পনার স্বামী। গত পরশু সে দেশে এসেছে, চলছে বিশাল ভোজ আয়োজন, বড় বড় হাঁড়িতে রান্নার এলাহি কারবার। মন খুশি হবে না কেন? অকালে ছিনিয়ে নেয়া বাবা মায়ের হত্যার আসামি যে ধরা পড়েছে, চোখের সামনে ভেসে উঠছে ছোট্ট সাজানো পরিবার। আকাশে মেঘনাদ, মাটির শোধা গন্ধ, হঠাৎই দমকা হাওয়া। উঠোন থেকে সব সরিয়ে কাচারি ঘরের পথ সবাই। বৃষ্টি এলে যে সব বরবাদ হবে। আজ শাড়ি পরেছে সাহাদ বধূ, সাজা খেলা করছে বাড়ি জুড়ে, সাথে আছে বাড়ির সব আত্মীয়রা। ধূপধাপ পা ফেলে ছুটে চলল ছাদের দিকে। হাওয়ার তেজ বাদ মানছে না। ছাদের ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে দুহাত মেলে ধরল শূন্যে। একপাশে আঁচল উড়ছে, ঝমঝম করে বাড়ি ধারা ভিজিয়ে দিচ্ছে তনুমন। দোলন চাপার সুভাষ, বেলি ফুলের মায়া, রজনীগন্ধার অনুভূতি আজ সব ছাড়িয়ে বাবার সেই ছোট্ট দিয়া পানিতে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। চোখ বেয়ে নেমে আসছে আনন্দ অশ্রু। আকাশে ঠিক তাকাতে পারছে না বাড়ির তোড়ে, তবুও বাড়ি ফোটার সাথে যুদ্ধ ঘোষণা করে চিৎকার করে কেঁদে কেঁদে বলল, বাপজান, পৃথিবীতে পিনিক ফোঁটা জ্যোৎস্না আসেনি তোমরা চলে যাওয়ার পর। শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার শোনেনি তোমার মেয়ে। সে অলৌকিক সঙ্গীত আজও তোমার মেয়ে শুনতে চায় না বাবাজান। এর কারণ তুমি নেই। আমি জান, আমি তোমার কাচের চুড়ি পরেছি আজ। তুমি শাড়ি পরতে পারতে না বলে তাহমিনা আপার আম্মার কাছে যেত মাঝে মাঝে। আজ তোমার মেয়ে শাড়ির সাথে বাস করে। তোমরা কোথায়? দিয়ার কাছে তোমাদের দিয়ার মতো একটা ছোট্ট পরী আছে। আমার বেঁচে থাকার সম্বল এখন সেই পরী। তোমরা কি ছোবে না আমার সেই পরীকে? পানি ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। পেছন থেকে কোমর জড়িয়ে ধরল কেউ। এই স্পর্শ পরিচিত দিয়া। পেছনে না দেখেই বলল, কমান্ডার সাহেব, বাগজানের টিনের চালের সেতার শুনবো আজ। আমাকে নিয়ে চলুন। চাচাজান আমাকে যেতেই দিল না, কাঁদবো বলে। সামলাতে পারবেন না তারা, তাই এখন তো আপনি এসেছেন, নিয়ে চলুন। নিজের দিকে ঘুরিয়ে ভেজা কপালে উষ্ণ পরশ দিয়ে কোলে তুলে নিল প্রেয়সীকে। নিজেও ভিজে চুপচুপা আদুরে কণ্ঠে জবাব দিল, নিয়ে যাবো ফারা, আগে ভেজা শাড়ি বললে নাও। এক্ষুনি যাব। ক্ষুধা পেয়েছে তো? গলা জড়িয়ে ধরল সাহাদের, বাধ্য মেয়ের মতো বলল, বৃষ্টি থেমে যাবে তো। তুমি শাড়ি পরিবর্তন করে বাবা জানার প্রিয় রঙের শাড়ি আর আম্মা জানা দেয়া কাছের চুড়ি পরো। এর মাঝে আমি একটা দরখাস্ত লিখি বৃষ্টিকে, যেন আজ কিছুক্ষণ থেকে যায়। অন্তত আমার বৃষ্টি বিলাসে সে বাড়ি পৌঁছানো অবধি, ঠিক আছে? বাধ্য বাচ্চার মতো মাথা নাড়ে। এতক্ষণে সাহাদ সিঁড়ি বেয়ে সহধর্মিনীকে নিয়ে কামরায় চলে এসেছে। সে কথা জানতেই পারেনি বিভোর হয়ে থাকা প্রেয়সী। কোল থেকে নামিয়ে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলল, বলো মেয়ে, বাবুজানের প্রিয় রং কি? সবুজ। হাতের পানি ছেড়ে একটা সবুজ শাড়ি ব্লাউজ নামিয়ে ফেললো পুরনো কাঠের আলমারি থেকে। নিজের গায়ের শার্ট খুলে ফেলে, আলমারি থেকে টি শার্ট নামিয়ে গায়ে গলিয়ে নিল। বলল, এবার বলো, আম্মা জানের চুড়ি কোথায় পাবো? দিয়া থরথর করে ঠান্ডায় কাঁপছে। হাত উঠিয়ে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে দেখালো। ড্রেসিং টেবিলের কর্নার, দরজা খুললে। টাওয়ালটা কোমরে পেঁচিয়ে প্যান্ট খুলে ছুঁড়ে মারলো এক পাশে। ট্রাউজার পরে ড্রেসিং টেবিল থেকে চুড়ি বের করে একসাথে খাটের উপর সাজিয়ে রেখে বলল, পাল্টে দিব নাকি নিচে পাল্টাবে? দিয়া নিশ্চুপ, মেয়েটা ধ্যানে নেই। সাদ সরাসরি সামনে এসে একটানে আঁচল ফেলে দিল নিচে। দিয়ার চোখে তাকিয়ে দেখে এখনো কাঁদছে। এজন্যই নিচে মইন চাচা বলছিল আজ এই মেয়ে সকাল থেকে পাগলামো করছে। গত রাতেই সাদ জানিয়েছে সব সম্প্রচার ইতিমধ্যে শুরু হয়েছে টেলিভিশনগুলোতে। চিন্তিত ভঙ্গিতে মইন চাচা জানালেন, পরীক্ষা কিভাবে দিয়েছেন আল্লাহই ভালো জানেন। ভাবনা থেকে বের হয়ে টাওয়াল দিয়ে প্রেয়সীর মাথা মুছে দিতে দিতে বলে, কি দরকার ছিল আমাকে এভাবে চিন্তায় ফেলার? চোখ তুলে দিয়া বলে, চিন্তায় ফেলেনি তো। সে যে আঙ্কেল এসছে, এই কথা না বলে মামা বলেই তো ঝামেলা পাকিয়েছেন। দিয়া ফিক করে হেসে দিল কান্নার মাঝে। এতক্ষণে এই মেয়ের হাসি দেখে আত্মায় পানি এলো সাহাদের। পুনরায় ঠোঁট উল্টে রেখেছে। বৃষ্টিস্নাত পরিবেশ,
মানুষজন ঘরে ফিরে নিজেদের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরিতে, অথচ সেই ছোট্ট বউ সামলাতে ব্যস্ত সে। এর মাঝে ইমের কাণ্ড কারখানা মোহনীয়। নিজের শরীরের সাথে ছোট্ট দেহটাকে মিশিয়ে রেখেছে সযত্নে। দিয়ার অধর ছোঁয়া ছুঁয়ে দিচ্ছে, টি শার্টের বোতাম খোলা উদাম বুকে। প্রতিটি লোমকূপ শিউরে উঠলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখছে সাহাত। এই মেয়ে নিজেই নিজের মাঝে নেই। পাতলা তুলতুলে অধরে ছোট্ট ছোট্ট উষ্ণ ছোঁয়াতে ভরিয়ে দিচ্ছে স্বামীর উন্মুক্ত লোমশ বুক। জোরে শ্বাস ফেলছে এমপি, নিজেকে পুরোপুরি কাবু করে ফেলেছে। প্রেয়সীর অধরে আলতো অধর ছুঁয়ে প্রশ্ন করলো, কি হয়েছে বউ? মাথা নাড়ালো ফারা। কিছুই হয়নি বুঝালো। যত্নের সাথে প্রতিটি দেহ আবরণী খুলে আলমারি থেকে বের করা নতুন শাড়ি ব্লাউজে সজ্জিত করে সাজ সত্তাকে মর্মে মারার জন্য নিজ হাতেই গায়ে জড়িয়ে দিতে ব্যস্ত সাহাত। দিয়া মুচকি এসে বলে,